আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট আছে, মানে সেটার কিছু অংশ, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কিছু কাজকর্ম আর কি, আর দেশে যে একটা জরুরি অবস্থা জারির গুঞ্জন চলছে সেই সব নিয়ে। হ্যাঁ, এই সূত্রটা বেশ ইন্টারেস্টিং কিছু পয়েন্টস তুলেছে। ঠিক, সূত্রটা বলছে যে সাংবিধানিক পদমর্যাদা যাই হোক না কেন, মানে জননের মনে হচ্ছে সেনাপ্রধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু আর কি। হ্যাঁ, অনেকটা সেরকমই। আর তার সাম্প্রতিক কিছু মিটিং, মানে উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে বেশ কথা হচ্ছে। তো আমাদের আজকের কাজ হলো এই সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখা, মানে এর ভেতরের অর্থ কি হতে পারে বা এর তাৎপর্য কি সেটা বোঝার চেষ্টা করা। অবশ্যই আমরা শুধু এই উৎসের বর্ণনার উপরই ভিত্তি করছি। আচ্ছা, বেশ, তাহলে চলুন শুরু করা যাক। এই সূত্রটা শুরুতেই একটা বেশ জোরদার কথা বলছে, বুঝলেন, যে জেনারেল ওয়াকারুজ্জামান এখন কার্যত দেশের প্রধানতম ব্যক্তি। মানে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি বা ধরুন প্রধান বিচারপতি, তাদের থেকেও ওপরে, অন্তত মানুষের ধারণায়। হ্যাঁ, সূত্রটা ঠিক এটাই বলছে। জনমনে তাকে সেরকমই গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবিধান বা প্রোটোকল কি বলছে সেটা নাকি এখানে গৌণ হয়ে গেছে। এটাই নাকি এখনকার বাস্তবতা। আর এখানেই কিন্তু ব্যাপারটা আরও জটিল হচ্ছে, কারণ এই সূত্রটা শুধু সেনাপ্রধানের এই অনুভূত ক্ষমতার কথাই বলছে না, একই সাথে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা, কি রকম? মানে সূত্রটার ভাষ্যমতে সরকার নিজেদের সাংবিধানিক প্রমাণ করতে চাইলেও তাদের শপথ গ্রহণ, তাদের কাজকর্ম, তাদের পরিচয় সবই নাকি সংবিধানের সাথে মিলছে না, সাংঘর্ষিক। তো শুধু তাই না, আরও একটা আশঙ্কার কথা বলছে যে যদি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংবিধানে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল সেগুলো যদি বহাল থাকে, তাহলে মানে যদি ক্ষমতার পালাবদল হয় আর কি, তাহলে বর্তমান সেনাপ্রধান, তার সাথে যারা আছেন, এমনকি রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি পর্যন্ত নাকি সাংঘাতিক বিপদে পড়তে পারেন। সাংঘাতিক বিপদ? হ্যাঁ, এমন বিপদ যা হয়তো ভাবাও যায় না। সূত্রটা এরকমই ইঙ্গিত দিচ্ছে। তার মানে এই উৎসটা সাংবিধানিক নিয়মকানুন আর রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটা বড় ফারাক দেখানোর চেষ্টা করছে, তাই তো? ঠিক তাই। এবং এর সূত্র ধরেই কিন্তু উৎসটা আরও বলছে, যদি ধরুন আওয়ামী লীগ সরকারের পতন হয় আর এরপর বিএনপি বা জামাত বা অন্য কেউ ক্ষমতায় আসে, হ্যাঁ, তারাও নাকি এই একই সংবিধান ব্যবহার করেই অন্য পক্ষকে দমন করবে, একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইবে আর কি। এই প্রসঙ্গে একটা বাংলা প্রবাদও ব্যবহার করেছে সূত্রটা, যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায়। মানে ক্ষমতার চরিত্র বদলায় না। হ্যাঁ, উৎসটা সেটাই বলতে চাইছে, যে ক্ষমতায় যায় সেই আগের মতোই আচরণ করে। প্রশাসন বা ক্ষমতার কাঠামোয় আসল পরিবর্তন আনাটা বেশ কঠিন, এই ইঙ্গিতই দিচ্ছে। ইন্টারেস্টিং। আচ্ছা, ক্ষমতার এই কেন্দ্রীভূত হওয়ার ধারণাটা বোঝাতে সূত্রটা একটা চুম্বক ক্ষেত্রের উপমা ব্যবহার করেছে বলছিলেন। হ্যাঁ, বেশ চমৎকার উপমা। বিভিন্ন ক্ষমতার কেন্দ্র, ধরুন প্রধান উপদেষ্টার অফিস, রাষ্ট্রপতির বাসভবন মানে বঙ্গভবন, বা প্রধান বিচারপতির অফিস, এগুলোর সাথে চুম্বক ক্ষেত্রের তুলনা। বাহ, বেশ একটা চিত্রকল্প ব্যবহার করেছে তো। এর ব্যাখ্যাটা কি বলছে সূত্রটা? হ্যাঁ, উপমাটা আসলে বেশ গভীর। মানে স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের এই যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, বিচার বিভাগ, এরা নিজেদের মধ্যে একটা ভারসাম্য রেখে চলে, অনেকটা ধরুন পৃথিবী, চাঁদ আর সূর্যের মতো। সবাই সবাইকে একটা আকর্ষণে ধরে রাখে, একটা নির্দিষ্ট দূরত্বে, একটা ভারসাম্যে। আচ্ছা, হলো এখন ক্ষমতাটা এমনভাবে একদিকে ঝুঁকে পড়েছে, মানে সেনাপ্রধানের দিকে। সূত্রটার ভাষায় পুরো শক্তিটি এখন চলে গেছে প্রধান সেনাপতির দরবারে, যে ওই ভারসাম্যটাই আর থাকছে না। মানে ভারসাম্য নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরুন পূর্ণিমা বা অমাবস্যায় চাঁদের টানটা খুব বেড়ে যায়, তখন পৃথিবীতে জোয়ার ভাটা খুব শক্তিশালী হয়। মানে একটা শক্তি যখন বাকিদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে ওঠে আর কি। বুঝতে পারছি। আর এই কেন্দ্রীভূত হওয়ার পক্ষে সূত্রটা একটা যুক্তিও দেখাচ্ছে, বলছে যে সাধারণ মানুষ সেনাপ্রধানের নাম যত সহজে জানে বা মনে রাখে, নৌবাহিনী বা বিমান বাহিনীর প্রধানের নাম কি তত সহজে মনে করতে পারে? ঠিকই তো, অনেকের পক্ষে হয়তো সম্ভব না। এই যে নামটা মনে রাখা বা না রাখা,
এটাই যেন ক্ষমতার প্রভাবের একটা সূচক হয়ে দাঁড়িয়েছে, সূত্রটা এমনটাই মনে করছে। বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এবার একটু সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু বৈঠকের কথায় আসি। সূত্রটা কয়েকটা বিশেষ বৈঠকের ওপর খুব জোর দিয়েছে, যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। হ্যাঁ, 3টে বৈঠকের কথা। প্রথমটা হলো প্রধান বিচারপতির সাথে তার গুলশানের ব্যক্তিগত বাসভবনের সাক্ষাৎ। সূত্রটা এটাকে বলছে নজিরবিহীন, কারণ এটা তার সরকারি বাসভবন নয়। ঠিক। দ্বিতীয়টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক। আর তৃতীয়টা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করা। তো সূত্রটার মতে এই বৈঠকগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ? সূত্রটার মতে এগুলোর তাৎপর্য অনেক গভীর। সাধারণ সৌজন্য সাক্ষাতের ব্যাপার নয় এগুলো। যেমন ধরুন, প্রধান বিচারপতির সাথে যে বৈঠকটা হলো, হ্যাঁ, এটাকে তো খুবই সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হিসেবে কয়েকটা জিনিস সামনে আসছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার বিল, যেটা ঝুলে আছে। আবার ধরুন রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার প্রশ্ন, এবং এখানে প্রধান বিচারপতির নিজেরও একটা সম্ভাব্য ভূমিকা আছে। মানে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে তো নিয়ম অনুযায়ী তিনিই প্রধান হবেন। ঠিক তাই, যদি জুতো চালু হয় আর কি। তাই তার অবস্থানটা জানা খুব জরুরি হয়ে পড়েছে বলে সূত্রটা মনে করছে। আর শুধু এটাই না, এর আগে মার্কিন রাষ্ট্রদূত বা ধরুন ডক্টর ইউনুসের সাথে প্রধান বিচারপতির যে দেখা হয়েছিল, সেগুলোকে নিয়েও সূত্রটা প্রশ্ন তুলেছে। বলছে এগুলো অস্বাভাবিক এবং নজিরবিহীন। আচ্ছা, তার মানে এই বৈঠকটাকে সূত্রটা একটা বৃহত্তর রাজনৈতিক খেলার অংশ হিসেবে দেখছে। একদম। এবার আসি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কথায়। এই বর্ণনায় বলা হচ্ছে সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টার মধ্যে নাকি একটা শীতল সম্পর্ক চলছিল। শীতল সম্পর্ক কেন? পটভূমি হিসেবে বলা হচ্ছে, মানে সূত্রটা যা বলছে আর কি, সরকারের কিছু প্রত্যাশা হয়তো সেনাবাহিনী পূরণ করছিল না, আবার উল্টো দিকে সেনাবাহিনীরও কিছু চাওয়া ছিল, যেমন ধরুন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া, সেটা সরকার দিচ্ছিল না। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যাপারটা ঠিক কি? সূত্রটা কি বলেছে কিছু? হ্যাঁ, সূত্রটা বলছে এই ক্ষমতাটা পেলে সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারত। সূত্রটার ধারণা, এটা পেলে হয়তো সরকারের অবস্থানও আরও পোক্ত করতে পারত সেনাবাহিনী। কিন্তু সেটা যেহেতু হয়নি, তাই আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরকার এখন নাকি পুলিশের চেয়ে বেশি দায় চাপাচ্ছে সেনাবাহিনীর ওপর। অন্তত সূত্রটা বিশ্লেষণ সেরকমই ইঙ্গিত দিচ্ছে। তো এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের দুটো সম্ভাব্য কারণ বা ব্যাখ্যা দিচ্ছে সূত্রটা। একটা হলো, সেনাবাহিনীতে নাকি একটা বড় পদোন্নতির বোর্ড হয়েছিল কিছুদিন আগে। সেই ফাইলটা হয়তো অনুমোদনের জন্য আটকে ছিল প্রধান উপদেষ্টার অফিসে। সেটা ছাড় করানোর জন্য এই বৈঠক। আর দ্বিতীয় ব্যাখ্যা? দ্বিতীয় ব্যাখ্যাটা হলো সরকারি ভাষ্য, মানে সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে আর কি, যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সেনাপ্রধান নাকি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনী সরকারের সব কাজে আগের মতোই সহযোগিতা করে যাবে। কিন্তু এই সরকারি ব্যাখ্যাটা নিয়েও তো সূত্রটার একটু সন্দেহ আছে, তাই না? বিশেষ করে ওই গুজবের অংশটা নিয়ে। ঠিক ধরেছেন। সরকারের দেওয়া এই দ্বিতীয় ব্যাখ্যার একটা অংশকে, মানে যেখানে গুজবের কথা বলা হয়েছে, সেটাকে সূত্রটা বেশ অ্যালার্মিং বা উদ্বেগজনক মনে করছে। কেন? কারণ প্রধান উপদেষ্টার অফিস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সেনাপ্রধান নাকি আশ্বস্ত করেছেন যে সেনা শাসন বা জরুরি অবস্থা জারির মতো যেসব গুজব ছড়াচ্ছে, সেগুলো নিয়ে চিন্তার কিছু নেই। এখানেই সূত্রটা প্রশ্ন তুলছে, দেশের বাইরের কিছু ইউটিউবার বা ব্লগার যারা হয়তো সরকারের বা সেনাবাহিনীর বিরুদ্ধেই কথা বলছে, তাদের ছড়ানো গুজবে সরকার বা সেনাপ্রধান এতটা গুরুত্ব দিচ্ছেন কেন? এর কারণটা কি? সরকার কি বাইরের কোনো ইশারায় চলছে, নাকি এই গুজবগুলি সরকারকে ভেতর থেকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে সেনাপ্রধানকে নিজে এসে আশ্বস্ত করতে হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু সূত্রটা সরাসরি তুলেছে। বেশ জটিল পরিস্থিতি মনে হচ্ছে। আচ্ছা, আর রাষ্ট্রপতির সাথে যে বৈঠকটা হলো, সূত্রটা বলছিল রাষ্ট্রপতি নাকি এতদিন বেশ নিষ্ক্রিয় ছিলেন, অনেকটা জনবিচ্ছিন্ন। হ্যাঁ, সূত্রটার ভাষ্যমতে তো তাই। বলছে তিনি নাকি অনেকটা বেকার সময় কাটাচ্ছিলেন, এমনকি নিজের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও পাননি। তার স্বাভাবিক কাজকর্ম, মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, দেখা সাক্ষাৎ করা, এগুলো অনেক কমে গিয়েছিল। বঙ্গভবন নাকি প্রায় নীরবই ছিল। কিন্তু সম্প্রতি তিনি আবার একটু সক্রিয় হয়েছেন, তাই না? যেমন ওই যে ছাত্রনেতা নুরুল হক নুরুকে ফোন করার ব্যাপারটা। ঠিক, সূত্রটা সেটাই উল্লেখ করেছে যে নুরুকে ফোন করে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এই রকম একটা পরিস্থিতিতে সেনাপ্রধান চীন সফর থেকে ফিরেই প্রোটোকল ভেঙে রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলেন, এটাকেই সূত্রটা খুব তাৎপর্যপূর্ণ মনে করছে। প্রোটোকল ভেঙে কিরকম?
কারণ নিয়ম অনুযায়ী সেনাপ্রধান রিপোর্ট করেন সরকার প্রধানের কাছে, মানে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার কাছে, রাষ্ট্রপতির কাছে নয়। সূত্রটা বলছে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে বিদেশ থেকে ফিরেও রাষ্ট্রপতির সাথে দেখা করেননি, সেখানে সেনাপ্রধান কেন এই সৌজন্য দেখাতে গেলেন? সূত্রটা কি এর কোনো সম্ভাব্য কারণ বলেছে? সরাসরি কারণ না বললেও একটা বেশ জোরালো ইঙ্গিত দিচ্ছে। বলা হচ্ছে রাষ্ট্রপতির নিশ্চয়ই এখন সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা বা সুযোগ তৈরি হয়েছে, না হলে তিনি কি আর নুরুকে ওই রকম আশ্বাস দিতেন? সেনাপ্রধানের এই সাক্ষাৎ কি তাহলে সেই পরিবর্তিত পরিস্থিতিরই একটা ইঙ্গিত? রাষ্ট্রপতি কি আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন? সেনাপ্রধান কি তার সমর্থন চাইছেন বা নিশ্চিত করছেন? এই প্রশ্নগুলো কিন্তু সূত্রটার বর্ণনায় বেশ জোরালোভাবেই আছে, বুঝলেন তো? বুঝতে পারছি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই সূত্রের মূল বক্তব্য হলো সেনাপ্রধানের এই যে পরপর 3টি হাই প্রোফাইল মিটিং, এগুলো কোনো সাধারণ বা রুটিন ঘটনা নয়। একদমই নয়। সরকারের পক্ষ থেকে বা আইএসপিআর থেকে যাই বলা হোক না কেন, এই সূত্র মনে করছে এর পেছনে খুব গোপনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেগুলো এতটাই জরুরি যে সেনাপ্রধান নিজে গিয়ে এই 3 জনের সাথে কথা বলে তার সিদ্ধান্ত বা অবস্থান জানিয়ে এসেছেন। এবং এই ঘটনাগুলো দেশে এক ধরনের চাপা উদ্বেগ বা সূত্রটার ভাষায় আতঙ্ক তৈরি করেছে বলেও মনে করা হচ্ছে। কিরকম আতঙ্ক? যেমন জরুরি অবস্থা জারির আশঙ্কা, আবার একটা 1-11 মতো পরিস্থিতি তৈরি হওয়ার ভয়, মানে 2007-8 সালের মতো সেনা সমর্থিত সরকার আসার ভয় আর কি। অথবা সামনে যে নির্বাচন হওয়ার কথা সেটা পিছিয়ে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়ার গুঞ্জন, এগুলো আরও জোরদার হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা সাম্প্রতিক সতর্কবার্তার কথাও সূত্রটা উল্লেখ করেছে, যেখানে তিনি বলেছেন যে ষড়যন্ত্র এখনও চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। তার মানে একটা বেশ অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সূত্রটা একটা সম্ভাব্য টাইমলাইনের কথাও বলছে যে এই বৈঠকগুলোর ফল কি হয় বা এরপরে কি ঘটে সেটা হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। মানে একটা টান অবস্থা চলছে আর কি সূত্রটার মতে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, এই ইউটিউব ভিডিওর অংশবিশেষ থেকে আমরা যে ছবিটা পেলাম তা হলো এই নির্দিষ্ট সূত্র অনুযায়ী বাংলাদেশে ক্ষমতার ভরকেন্দ্র দৃশ্যত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে চলে গেছে। হ্যাঁ, অন্তত সূত্রটা তাই মনে করছে। আর তার সাম্প্রতিক কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসের ভাষায় নজিরবিহীন বৈঠক দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা আর এক ধরনের গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। এই সবই আমরা পেলাম আমাদের হাতে থাকা এই নির্দিষ্ট উৎসটির বিশ্লেষণ থেকে। আসলে এই পুরো আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসে, যেটা এই উৎসটির মূল ভাবনার উপরেই দাঁড়িয়ে আছে। কি প্রশ্ন? যে যখন সাংবিধানিক নিয়মকানুন, প্রোটোকল বা কাগজে কলমের ক্ষমতার চেয়ে ব্যক্তিগত প্রভাব, মানে অনুভূত ক্ষমতা আর পর্দার আড়ালের বৈঠকগুলো বেশি শক্তিশালী হয়ে ওঠে, যেমনটা এই সূত্রে দাবি করা হচ্ছে, তখন এই গভীর রাজনৈতিক অনিশ্চয়তা আর এমন কেন্দ্রীভূত ক্ষমতার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের যে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরুন সরকার, সংসদ বা বিচার বিভাগ, সেগুলোর টিকে থাকার ক্ষমতা বা প্রাসঙ্গিকতা নিয়ে কি প্রশ্ন ওঠে? এটা আসলে একটা ভাবনার বিষয়। হ্যাঁ, এটা নিয়ে ভাবা যেতে পারে। সূত্রটি তার আলোচনা এই মন্তব্য দিয়ে শেষ করেছে: মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।